ইরানের ওপর থেকে উঠে গেল জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা। এবার যুক্তরাষ্ট্রকে চীনের হুমকি। নওয়াজের কড়া সমালোচনায় ইমরান খান। ইসরায়েলের সমালোচনা করায় জাতিসংঘ মানবাধিকার কর্মীদের ভিসা বন্ধ। নির্বাচনে ফ্লোরিডায় হারলে গভর্নরকে বরখাস্তের হুমকি ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রে ভোটের আগে 22 লাখ বিজ্ঞাপন প্রত্যাখ্যান করছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। 7 মাস পর মসজিদুল হারামে নামাজের অনুমতি। বাহরাইনের সাথে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক শুরু। কৃষ্ণ সাগরে আরও গ্যাস পাওয়ার কথা জানালেন এরদোগান। আমেরিকার কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে বলছেন ডোনাল্ড ট্রাম্প। পুতিনকে হোয়াইট হাউসে না। ইরানের ওপর রোববার থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে উঠে গেছে। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে 13 বছর আগে জারি করা জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা 18 অক্টোবর থেকে উঠে গেছে। এখন থেকে ইরান কোনো আইনগত বাধা ছাড়াই যে কোনো দেশের কাছ থেকে নিজের প্রয়োজন মতো অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে এবং যে কোনো দেশের কাছে বিক্রি করতে পারবে। এতে আরও বলা হয়েছে, বিশ্ববাসীর জন্য আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আন্তর্জাতিক সমাজ ইরানের পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব রক্ষা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, 2231 নম্বর প্রস্তাবে স্পষ্ট বলা হয়েছে 2020 সালের 18 অক্টোবর ইরানের ওপর থেকে স্বয়ংক্রিয় নিশ্চিতভাবে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এ ব্যাপারে ঘটা করে কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আন্তর্জাতিক সমাজের প্রতিবাদ উপেক্ষা করে ইরান বিরোধী পদক্ষেপ নেওয়ার প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানানো হয়েছে। আমেরিকা সহ 6 জাতিগোষ্ঠীর সঙ্গে 2015 সালে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ও নিরাপত্তা পরিষদে পাশ হওয়া 2231 নম্বর প্রস্তাব অনুযায়ী রোববার তেহরানের সময় রাত 3:30টায় ইরানের উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে। যুক্তরাষ্ট্র কর্তৃক চীনা নাগরিক আটক ও তাদের জিজ্ঞাসাবাদের ঘটনায় বেইজিংয়ের পক্ষ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়েছে। চীন হুঁশিয়ারি করেছে, মার্কিন প্রশাসন তাদের নাগরিকদের নিয়ে যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে তার পাল্টা প্রতিক্রিয়ার অংশ হিসেবে বেইজিং ও তাদের দেশে থাকা মার্কিন নাগরিকদের আটক করতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সম্প্রতি দেশ দুটির মধ্যে বৈরিতা বেড়েছে। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায় যে তারা 3 চীনা নাগরিককে আটক করেছে। দেশটির গোয়েন্দা সংস্থা দ্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের দাবি, চীনের সেনাবাহিনীর সঙ্গে তাদের সম্পর্ক থাকলেও তারা তাদের সেই পরিচয় গোপন করে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। মার্কিন সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন সন্দেহে যুক্তরাষ্ট্রে আটক হওয়া ওই চীনা নাগরিকের জিজ্ঞাসাবাদ করেছে FBI। তাদের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগও আনা হয়েছে। এই ঘটনা সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকারি কর্মকর্তাদের কয়েক দফা হুঁশিয়ারি দিয়েছে চীনা নাগরিকদের বিরুদ্ধে মার্কিন আদালতে চলমান মামলা দ্রুত নিষ্পত্তি না হলে চীনে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিরুদ্ধেও আইন লঙ্ঘনের অভিযোগ আনার হুমকি দেওয়া হয়েছে। গত 14 সেপ্টেম্বর চীন ভ্রমণের সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। চীন সরকার নির্বিচারে বিভিন্ন দেশের নাগরিকদের আটক করছে বলে মার্কিন নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। আটকের মাঝে চীন বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ আনা হয়েছে। চীনের বিরুদ্ধে বরাবরই মার্কিন প্রযুক্তি চুরি সহ বিভিন্ন ধরনের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কৌশলীদের দাবি, সামরিক বিজ্ঞানীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করানোর পরিকল্পনা অনেক দিন ধরেই চীনের রয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে চীনা সামরিক বাহিনীর সদস্যরা পরিচয় গোপন করে যুক্তরাষ্ট্রে আসেন। এ বিষয়ে ওয়াশিংটনে চীন দূতাবাসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কঠোর সমালোচনা করেছেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। সেনাবাহিনীর সাবেক প্রধানের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি ও ইসলামাবাদে পুতুল সরকার বসানোর অভিযোগ করায় শনিবার তিনি নওয়াজ শরীফকে এক হাত নিয়েছেন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গত শুক্রবার এক বিক্ষোভ সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে নওয়াজ অভিযোগ করেন, তার সরকার উৎখাত করেছিলেন সেনাবাহিনীর তৎকালীন প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।
বিচার বিভাগকে চাপে রাখা এবং 2018 সালে নির্বাচনের মাধ্যমে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদে বসানোর পেছনেও সেনাবাহিনীর হাত রয়েছে। নওয়াজ পাকিস্তান মুসলিম লীগের সর্বোচ্চ নেতা। দুর্নীতির অভিযোগে 2017 সালে দেশটির সুপ্রিম কোর্টের আদেশে তিনি ক্ষমতা থেকে অপসারিত হন। 2018 সালের নির্বাচনে হস্তক্ষেপের মাধ্যমে ইমরান খানের বিজয় নিশ্চিত করার জন্য এই প্রথম দেশটির সেনাবাহিনীর তৎকালীন প্রধানের নাম মুখে নিয়ে সরাসরি অভিযোগ করলেন নওয়াজ শরীফ। আগে তিনি এ ব্যাপারে আকারে ইঙ্গিতে অভিযোগ করলেও শুক্রবার সরাসরি সাবেক সেনা প্রধানের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন। 2018 সালের নির্বাচনের পর সবচেয়ে বড় এই বিক্ষোভ সমাবেশে নওয়াজ বলেন, জেনারেল কামার জাবে বাজওয়া, আপনি আমাদের সরকারকে উৎখাত করেছিলেন, অথচ সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করছিল। আপনার ইচ্ছা পূরণে জাতি ও দেশের ক্ষতি করছিলেন। অবৈধ বসতি নিয়ে সমালোচনা করায় জাতিসংঘ মানবাধিকার সংস্থার কর্মীদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এর ফলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ও মহাপরিচালক সহ 9 জনকে ইসরায়েল ছাড়তে হবে। অন্য আরও 3 জনের ভিসার মেয়াদ আগামী মাসে শেষ হচ্ছে। ফিলিস্তিনের পপ তারকা মোহাম্মদ আসাফকে দেশে ঢুকতে দিচ্ছে না তেল আবিব। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ভিডিও প্রকাশ করার পর তাকেও নিষিদ্ধ করা হয়েছে। পশ্চিম তীরের শতাধিক কোম্পানি অবৈধভাবে বসতি নির্মাণ করছে এমন প্রতিবেদন প্রকাশের পর ফেব্রুয়ারিতে জাতিসংঘ মানবাধিকার কমিশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইসরায়েল। মানবাধিকার কমিশনের ইসরায়েল ও ফিলিস্তিনের পরিচালক ওমর শাকির বলেন, তাদের কর্মীদের বহিষ্কার ইসরায়েলের দমননীতি এবং ফিলিস্তিনের জনগণের আকাঙ্ক্ষার অবদমনের অংশ। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডা অঙ্গরাজ্য যদি ট্রাম্প হেরে যান, তাহলে সেখানকার গভর্নর রন ডিস্যান্টিসকে বরখাস্ত করা হবে বলে সতর্ক করেছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প তার ঘনিষ্ঠ সহযোগী ফ্লোরিডার গভর্নরকে বলেন, রন, আমরা এই অঙ্গরাজ্যে বিজয়ী হতে যাচ্ছি তো? ট্রাম্প বলেন, আপনারা জানেন আমরা যদি বিজয়ী না হই তাহলে তার দায়ে কিন্তু গভর্নরের, যেভাবেই হোক আমি তাকে বরখাস্ত করব। ফ্লোরিডার ওই সমাবেশে সমর্থকদের চাঙ্গা রাখতে ট্রাম্প আরও একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, আরও 4 বছরের জন্য, বরং 12 বছরের জন্য আমি নির্বাচিত হব। বেশি মেয়াদে ক্ষমতায় থাকার ব্যাপারে ট্রাম্প এবারই প্রথম এ ধরনের বক্তব্য দেননি। গত মাসেও ট্রাম্প এই ইস্যুতে বলেছিলেন তিনি 3য় মেয়াদের জন্য আলোচনা করবেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে এমন 22 লাখ বিজ্ঞাপন প্রত্যাখ্যান করেছে এবং 1,20,000 পোস্ট প্রত্যাহার করা হয়েছে। ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেক রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। সাবেক ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ফরাসি সাপ্তাহিক জার্নাল ডু ডিম্যান্সে পত্রিকাকে জানিয়েছে, অনলাইনে 15 কোটি ভুয়া তথ্যের পোস্টের ব্যাপারে সতর্কতামূলক পোস্ট করা হয়। ফেসবুকে 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনকালের ঘটনার পুনরাবৃত্তি রোধ করার চেষ্টা করছে। ওই নির্বাচনে ট্রাম্প বিজয়ী হন। এ সময় রাশিয়া থেকে ভোটার ম্যানিপুলেট করতে এই নেটওয়ার্ক ব্যবহার করা হয়। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসার জন্য 2016 সালে অনুষ্ঠিত ব্রিটেনের গণভোটের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। ফেসবুকের গ্লোবাল অ্যাফেয়ার্স ও কমিউনিকেশন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ক্লিক বলেন, 35,000 কর্মী আমাদের প্ল্যাটফর্মের নিরাপত্তা এবং নির্বাচন সম্পর্কিত বিষয়ে তদারকির দায়িত্ব পালন করছে। তিনি বলেন, তথ্য যাচাইয়ের জন্য ফ্রান্সের 5টি সহ 70টি বিশেষ মিডিয়ার সাথে আমরা অংশীদারিত্ব সম্পর্ক স্থাপন করেছি। অনুমতি। কোভিড-19 মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর নিজ দেশের নাগরিক ও দেশটিতে বসবাসকারী বিদেশিদের মসজিদুল হারামে নামাজ পড়ার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। 7 মাস পর এই অনুমতি মিলল বলে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন রোববার সকালে জানিয়েছে। মহামারীর কারণে মার্চ থেকে পবিত্র স্থানটিতে সীমিত আকারে নামাজ আদায় চললেও জামাত বন্ধ আছে। এতদিন সাধারণ মুসল্লিদের মসজিদে প্রবেশ করার অনুমতি ছিল না। শুধু ইমাম, মুয়াজ্জিন সহ মসজিদের কর্মচারীরা সেখানে নামাজ আদায় করতে পারতেন। 17 মার্চ এক ঘোষণায় সৌদি সরকার মক্কা ও মদিনার প্রধান 2 মসজিদ ছাড়া দেশটির বাকি সব মসজিদে জামাতে নামাজ স্থগিত করে নির্দেশ জারি করেছিল দেশটির কর্তৃপক্ষ। পরে 2টি মসজিদেও জামাতে নামাজ আদায় করা বন্ধ করা হয়। 4 অক্টোবর প্রথম উমরা যাত্রীদের জন্য মসজিদুল হারামে দুয়ার খুলে দেওয়া হয়। সৌদি আরবে রোববার পর্যন্ত 3,41,854 জনের মধ্যে মহামারীর সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে 5,165 জনের।
বাহরাইনের সাথে রোববার থেকে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক শুরু হচ্ছে। মানামায় আনুষ্ঠানিকতার মাধ্যমে সম্পর্ক শুরু হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের একজন কর্মকর্তা। এর আগে গত মাসে দুদেশ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা সম্পর্ক তিস্তাপের কোনো শেষ নাই। বাহরাইনের সাথে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক শুরু। বাহরাইনের সাথে রোববার থেকে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক শুরু হচ্ছে। মানামায় আনুষ্ঠানিকতার মাধ্যমে সম্পর্ক শুরু হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের একজন কর্মকর্তা। এর আগে গত মাসে দুদেশ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তে পৌঁছায়। মানামায় ইসরায়েলের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সফররত ইসরায়েলি প্রতিনিধি দল ও বাহরাইনের কর্মকর্তারা একটি প্রজ্ঞাপনে স্বাক্ষর করবেন। এর মধ্য দিয়ে উভয় দেশের সাথে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হবে। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ দেশ যারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে। এর আগে 1979 সালে মিশর ও 1994 সালে জর্ডান ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে। ফিলিস্তিন ইসরায়েলের সাথে উপসাগরীয় চুক্তির নিন্দা করে একে পেছন থেকে ছুরি মারা হিসেবে উল্লেখ করেছে। তুরস্ক কৃষ্ণ সাগরে আরও 85 বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার অনুসন্ধানকারী জাহাজ ফাতিহ পরিদর্শনে গিয়ে তিনি কথা জানান। তিনি বলেন, এর ফলে তুরস্কের মোট গ্যাসের মজুদ টুনা 1 জোনে 405 বিলিয়ন ঘনমিটার পৌঁছল। কৃষ্ণ সাগরে হাইড্রোকার্বনের যে মজুদ আমরা আবিষ্কার করছি তাতে এটি অন্যতম প্রধান মজুদে পরিণত হয়েছে। এরদোগানের এই ঘোষণার আগে গত আগস্টে কৃষ্ণ সাগরেই দেশটির সর্ববৃহৎ গ্যাসের মজুদের সন্ধান পেয়েছিল। তিনি বলেন, গত আগস্টে কৃষ্ণ সাগরে 320 বিলিয়ন ঘনমিটার গ্যাস মজুদের সংবাদ দিয়ে অনুসন্ধানী জাহাজ ফাতি তুরস্ককে দারুণ আনন্দ দিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তার দেশের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে। ফ্লোরিডার একটি নির্বাচনী সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প এই দাবি করেন। তিনি বলেন, তার প্রশাসন মার্কিন সামরিক শক্তিকে অপ্রতিদ্বন্দ্বী রাখার জন্য কাজ করছে। সমাবেশে ট্রাম্প বলেন, আপনারা যে খবরটি শুনতে চান সেটি হচ্ছে আমাদের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে। ওবামা প্রশাসনের সময় আমাদের প্রযুক্তি অন্যরা চুরি করছিল বলে সে সময় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করা যায়নি, কিন্তু এখন আমাদের দখলে সে ক্ষেপণাস্ত্র আছে। এর আগে গত মে মাসে ডোনাল্ড ট্রাম্প হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের কথা বলেছিলেন। সে সময় তিনি এই ক্ষেপণাস্ত্রকে সুপার ডুপার আখ্যা দিয়ে বলেছিলেন, বর্তমানে আমেরিকার হাতে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তার চেয়ে 10 গুণ গতিসম্পন্ন এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ডোনাল্ড ট্রাম্প সবশেষ যে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন তা এখনও নিশ্চিত করেনি। এর 10 দিন আগে রাশিয়া সমুদ্র থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। পারমাণবিক অস্ত্র রোধের চুক্তি মেয়াদ আরও 1 বছর বাড়ানোর রুশ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রতি নিঃশর্তভাবে 1 বছরের জন্য এই চুক্তির সম্প্রসারণের আহ্বান জানিয়েছিলেন। তবে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস ওই আহ্বান প্রত্যাখ্যান করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে চুক্তিটি সম্পাদিত হয়েছিল। তবে এখন ট্রাম্প প্রশাসন বলছে দ্বিপাক্ষিক চুক্তি নবায়নের বদলে নতুন চুক্তির আলোচনায় চীনকেও রাখতে হবে, কেননা বেইজিং অব্যাহতভাবে তার পারমাণবিক সক্ষমতা বাড়িয়ে চলছে। অন্যদিকে মস্কো বলছে চুক্তিতে চীনকে যুক্ত করা হলে যুক্তরাষ্ট্রের মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্সকে এতে যুক্ত করা উচিত। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান চুক্তির মেয়াদ 2021 সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন বলছেন, আমরা আশা করি ব্যয়বহুল অস্ত্র প্রতিযোগিতা শুরুর আগে রাশিয়া তার অবস্থান পুনর্বিবেচনা করবে। এর আগে গত বছর রাশিয়ার সঙ্গে আরেকটি পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয় ট্রাম্প প্রশাসন।